আচ্ছা, শুরু করছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আমাকে বলা হয়েছে, সেই বিষয়টা আজকে যেহেতু সারা বিশ্বেই পরিবেশ দিবস পালিত হচ্ছে, সুতরাং এই বিষয়টা সারা পৃথিবীর মানুষের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের পরিবেশ এখন একটা সংকটের মুখে। আমরা সেটা অনেক সময় নিজেরা অনুভব করতে পারি। সাধারণ অবস্থায় যতটা পলিউশন থাকে, আমরা যখন এই লকডাউনের মধ্যে দেখতে পাচ্ছি পলিউশন লেভেল কমে যাচ্ছে, তখন আমরা সেখান থেকে উপলব্ধি করতে পারছি যে সাধারণ অবস্থায় যখন সমস্ত কিছু চালু থাকে, তখন আমাদের পলিউশনটা কোন জায়গাতে থাকে। এটা শুধুমাত্র বায়ু দূষণটার কথাই বলছি। এছাড়াও যদি একটুখানি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমরা যে জল খাই এবং সারা ভারতবর্ষের মানুষরা যে জল পান করেন, সেটাও সব ক্ষেত্রে ঠিক পেয় জল নয়। মানুষের সুস্বাস্থ্যের জন্য যেরকম প্রয়োজন সেরকম জল নয়। আমরা যে বায়ু নাক দিয়ে গ্রহণ করি, সেটাও একটা সুস্বাস্থ্যের পক্ষে যেরকম বায়ু প্রয়োজন সেরকম জল নয়, সেরকম বায়ু নয়। তার কারণ হচ্ছে এত পরিমাণ আমাদের ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেই ইন্ডাস্ট্রিগুলো এত পরিমাণ বর্জ্য পদার্থ এই প্রকৃতিতে নিঃসরণ করে চলেছে যে বায়ু, জল, মাটি সমস্ত কিছুই আস্তে আস্তে দূষিত হয়ে চলেছে। এবং আমাদের কিছুটা লাক্সুরিয়াস জীবনের পক্ষে প্রয়োজনীয় বলে যারা মনে করেন এত গাড়ি, এত এরোপ্লেন, এই যে যে ব্যবহার, নানাবিধ নতুন নতুন যানবাহনের ব্যবহার, তার ফলেও কিন্তু সারা পৃথিবীতে দূষণের পরিমাণ বেড়ে চলেছে। দূষণের পরিমাণ বেড়ে চলেছে। দূষণের পরিমাণ বেড়ে চলেছে। এক মিনিট। এই যে সারা পৃথিবীতে যত কারখানা রয়েছে, সেখান থেকে যে সমস্ত বর্জ্য গ্যাসীয় পদার্থ বায়ুতে মিশে যাচ্ছে, যখন আবার সেটা বৃষ্টি হয়ে নেমে আসছে, তখন দেখা যাচ্ছে সেই বৃষ্টিটার চরিত্র অ্যাসিডিক। ফলে সেইগুলোর দ্বারাও কিন্তু খাল, বিল যেসব বৃষ্টির জলে পুষ্ট হয়, সেই জল ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। এবং সেটার কারণ মূলত যেসব জিনিস পোড়ানো হয় তার সঙ্গে সালফার থাকে, এবং উচ্চ তাপমাত্রায় পোড়ালে তাতে বায়ুতে যে নাইট্রোজেন থাকে এবং অক্সিজেন দুটোই থাকে, তাদের মধ্যে বিক্রিয়ায় নানাবিধ নাইট্রোজেনের অক্সাইড তৈরি হয়, এবং সেইগুলোই মানে সালফারের অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড, এগুলোই বৃষ্টির সঙ্গে নেমে আসে এবং তার ফলে এটা আমাদের যে খাল, বিল, নদী, নালা এগুলোর ক্ষতি করতে থাকে। ৮০-র দশকে ধরা পড়ে যে এছাড়াও একটা বড় সমস্যা আছে। আমাদের পৃথিবীতে যে আল্ট্রাভায়োলেট রে ঢোকে না, যার জন্যে এত জীবনের স্ফুরণ পৃথিবীতে সম্ভব হয়েছে, এই পুরো জীবনের স্ফুরণটাই সম্ভব হয়েছে কেননা আল্ট্রাভায়োলেট রশ্মিকে পৃথিবীর একেবারে বায়ুমণ্ডলের উপস্তরেই আটকে দেয়। সেটা একটা ওজোনের স্তর। এই ওজোনের স্তরটা স্বাভাবিকভাবেই তৈরি হয়, তার একটা সমতা রয়েছে, তার একটা স্টেবিলিটি আছে। এই স্টেবিলিটিটা দেখা গেল যে বিঘ্নিত হচ্ছে। এই ওজোনের স্তর ধীরে ধীরে ছোট হচ্ছে এবং কোনো কোনো জায়গায় ওজোনের স্তরে ছিদ্র দেখা দিচ্ছে, যাকে ওজোন হোল বলা হয়। এবং বোঝা গেল তার মূল কারণটা হচ্ছে আমরা যে এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর ব্যবহার করি, তাতে ক্লোরোফ্লুরোকার্বন নামে একটি ফ্লুইড ব্যবহার করা হয়। সেইটা যখন ধীরে ধীরে নানাবিধ ব্যবহারের মধ্যে দিয়ে বায়ুতে মিশে যায়, তখন সেটাই ওই ওজোন স্তরে যে ছিদ্র করে দেওয়ার পেছনে মূল কারণ হিসেবে কাজ করে।
এছাড়া দেখা যাচ্ছে যে ধীরে ধীরে পৃথিবীর যে স্তর রয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের যে নানা স্তর রয়েছে, এই স্তরগুলোকে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে শুধু বায়ুমণ্ডলই না, সারা পৃথিবীটারই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াটা অপেক্ষাকৃত সহজে নিরূপণ করা যায়, কারণ বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে তার প্রভাবটা সঙ্গে সঙ্গেই পড়ে। কিন্তু ওভারঅল পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, এটাও কিন্তু গত কয়েক দশকে আমরা মেপে বুঝেছি। এটা মানুষের বিশ্বাস নয়, এটা মেপে পাওয়া গেছে। এর অনেকগুলো কারণ বিজ্ঞানীরা মনে করছেন। তার মধ্যে একটা আছে যে আমরা জানি যেটাকে বলে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট মানে হচ্ছে, যদি মনে করুন কেউ একটা কাঁচের ঘর তৈরি করে, তার একটা বৈশিষ্ট্য থাকে। একদম শীতের দেশে অনেক সময় কাঁচের ঘর তৈরি করে মানুষ বসবাস করে এবং এমনকি এগ্রিকালচারও করে। তার কারণ হচ্ছে কাঁচের ঘরে কাঁচের মধ্যে দিয়ে সূর্য থেকে যে রশ্মি আসছে, যেটা দেখা রশ্মি, যার ওয়েভলেন্থটা আমরা চোখে দেখতে পাই, সেই রশ্মি কাঁচের মধ্যে দিয়ে সহজে প্রবেশ করতে পারে। কিন্তু সেটা মাটিতে কিংবা কিছু বস্তুর ওপর পড়ে যখন সেটাকে উত্তপ্ত করে, সেই উত্তপ্ত বস্তু থেকে যখন তাপরশ্মি বিকীর্ণ হয়, তাপরশ্মি মানে হচ্ছে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিতে, তখন সেই আলো, সেই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা কাঁচের মধ্যে দিয়ে যেতে পারে না। অর্থাৎ যে তাপটা এলো বাইরে থেকে, সেটা ট্র্যাপড হয়ে যায়। এটা কাঁচের বৈশিষ্ট্য। আবার তেমনি আমরা জানি এটা কার্বন ডাই অক্সাইডেরও বৈশিষ্ট্য। এবং সেই কারণেই পৃথিবীর বায়ুমণ্ডলে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে ওই কাঁচের ঘরের মধ্যে যেভাবে তাপ আটকে পড়ে, সারা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে সেভাবেই তাপ আটকে পড়বে। এবং আমরা মেপে দেখছি যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে। এটা ঠিক যে এই বিষয়টা নিয়ে বিজ্ঞানী মহলে কিছুটা দ্বিমত আছে। দ্বিমতের কারণটা হচ্ছে এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা কিন্তু যখন মানুষ আসেনি তখনও মাঝে মাঝে হয়েছে। মানে হচ্ছে তার একটা প্রাকৃতিক কারণও রয়েছে। তাহলে প্রাকৃতিক কারণেও গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, আবার মনুষ্য সৃষ্ট কোনো কারণেও গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। এইটার কারণে এতটা, ওটার কারণে অতটা, এটাকে আলাদা করে চিহ্নিত করতে পারি, তাহলে বিজ্ঞানসম্মতভাবে বলাটা মুশকিল যে এটা মনুষ্যসৃষ্ট কারণেই হয়েছে। ফলে আমরা জানি যে ইতিপূর্বে এরকম গ্লোবাল ওয়ার্মিং হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন যে এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটার কারণটা মনুষ্য সৃষ্ট। মনে করেন তার কারণ হচ্ছে যে আমরা জানি যে যদি এক্সপেরিমেন্টালি জানি যে যদি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে, তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং হবে, কেননা তাপ আটকে পড়বে। আমরা এও জানি মেপে যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে। আবার এও জানি বাড়লো তার কারণ হিসেবে আমরা যে প্রচুর পরিমাণে জ্বালানি পোড়াচ্ছি সেটা দায়ী। আবার যে ফরেস্ট কভার, জঙ্গল যে ছিল, গাছপালা যে ছিল, সেটা কার্বন ডাই অক্সাইড থেকে কার্বনটাকে বের করে নিয়ে অক্সিজেনকে ছেড়ে দেয়। ফলে তার জন্য একটা সমতা ছিল। যেহেতু ফরেস্ট কভারটা ধীরে ধীরে কমে যাচ্ছে মানুষের কাজের ফলে সেই কারণেও কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা বাড়ছে, কারণ সেটা আর অক্সিজেনে পরিবর্তিত হতে পারছে না। আর কার্বন ডাই অক্সাইড সমুদ্রের জলে দ্রবীভূত হয়। এই দ্রবীভূত কতটা হবে সেটা নির্ভর করে সমুদ্রের জলের তাপমাত্রার উপরে। তাপমাত্রা যদি বাড়ে তাহলে কম দ্রবীভূত হবে, যদি তাপমাত্রা কম থাকে তাহলে বেশি দ্রবীভূত হবে। তাহলে যদি দেখা যায় যে একটুখানি তাপমাত্রা বাড়ার কারণটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড,
এবার বাড়ার ফলে কিন্তু যতটা কার্বন ডাইঅক্সাইড আগে দ্রবীভূত হতো সেটা হতে পারবে না, ফলে তার কারণেও কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়বে, ফলে এটা একটা মাল্টিপ্লায়ার এফেক্ট ধীরে ধীরে বাড়তে থাকে। এটাই হচ্ছে বিজ্ঞানীদের আশঙ্কা। তাহলে এই কারণেই বিজ্ঞানীরা মনে করছেন যে অ্যানথ্রোপোজেনিক মনুষ্য সৃষ্ট কারণেই এই ওয়ার্মিংটা হচ্ছে। এছাড়াও নানা দিক আছে, যেরকম মনে করুন আমরা যে আগে ফরেস্ট কভারটা ছিল, ফরেস্ট কভার মানে অথবা গাছপালা পারত না, তারপরে চুইয়ে সে জল মাটিতে গিয়ে পড়তো। এটার ফলে হতো কি, কিন্তু যদি বৃষ্টির জল সোজা এসে মাটিতে পড়ে, তাহলে সেই মাটি সেখান থেকে স্থানচ্যুত হয়ে বৃষ্টির নদীতে পড়ে, নদী থেকে গিয়ে বয়ে। আমরা যে করছি, এই প্লাস্টিকের ব্যবহারটা যতটা আমাদের প্রয়োজনীয়, সেটার থেকে অনেক বেশি প্রয়োজনীয় ব্যবহার করি। যে বর্জ্য পদার্থ ডিপোতে জমা হয়, বেশিরভাগটি হচ্ছে যেটা অপ্রয়োজনীয়, যেটা না হলেও আমাদের চলতো, যেটা মোড়ক। এই মোড়কটাকে না হলেও কিন্তু যেটা আমরা পেতে পারতাম, কিন্তু এই মোড়কটার জন্যই কিন্তু এই প্লাস্টিকের দূষণটা সবচেয়ে বেশি হচ্ছে। এই প্লাস্টিক যেখানে সেখানে জমে যাচ্ছে এবং তার জন্যে জলের প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, প্লাস্টিক এমন একটা জিনিস, সেটা বায়োডিগ্রেডেবল না। তার মানে হচ্ছে সেটা প্রকৃতিতে রয়েছে, সেটা প্রকৃতির যে সমস্ত জন্তু জানোয়ার আছে তারা সেগুলো খাবে না বুঝে, এবং দেখা যাচ্ছে অনেক জায়গাতে পাখি এবং নানা পশু ওইগুলো খেয়ে তারা মারা পড়ছে। ফলে এটা সব মিলিয়ে একটা প্রকৃতি অত্যন্ত সমস্যার সামনে রয়েছে। এবং এই সব মিলিয়ে যে প্রভাবটা মানুষ এমনভাবে কাজ করছে, তার সে যেখানে আছে সেই পৃথিবী গ্রহটার উপরে তার যে প্রভাব, সেটা এমন জায়গায় এখন যাতে অন্য সমস্ত প্রাণীরই বেঁচে থাকাটা খুবই দুর্বিষহ হয়ে গেছে। এবং তার ফলে দেখা যাচ্ছে যে একের পর এক প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এই যে প্রাণী এক্সটিংক্ট হয়ে যাওয়া, এটা আপনাদের মনে হতে পারে যে ঠিক আছে, একটা পোকা না হয় ছিল, আজকে নেই। আপনারা যদি একটুখানি খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন কয়েক বছর আগে শ্যামা পোকা আসতো পুজোর সময় এবং কালী পুজোর সময়। শ্যামা পোকাগুলোর চেহারা কিরকম ছিল? সবুজ রঙের, তার ডানায় দুটো ফুটকি ছিল। আজকাল কি সেই পোকাটি দেখেন? লক্ষ্য করে দেখবেন, দেখেন না। গতবারে পুজোয় দেখেননি, এবারেও পুজোও দেখবেন না। ফলে পাল্টে যাচ্ছে, সেই পোকাটি এক্সটিংক্ট হয়ে গেছে। ফলে এই যে এক একখানা প্রজাতি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র যে জন্তু জানোয়ারের প্রজাতি এক্সটিংক্ট হচ্ছে তা নয়, গাছপালার প্রজাতি এক্সটিংক্ট হচ্ছে। এবং গাছপালার প্রজাতি এক্সটিংক্ট হওয়ার, গাছপালা এবং জন্তু জানোয়ারের প্রজাতি এক্সটিংক্ট হওয়ার মূল সমস্যাটা হচ্ছে যে সেগুলোর যে জীব বৈশিষ্ট্য, যেটা তার জেনেটিক গঠন দিয়ে তৈরি, এই জেনেটিক গঠন দিয়ে তৈরি যে জীব বৈশিষ্ট্যটা, এটা কিন্তু বহু বছরের, বহু কোটি বছরের এভলিউশনের ফলে তৈরি হয়েছে এবং সেটা নানাভাবে কাজে লাগে। এমন মনে করুন যে ফাঙ্গাসটা থেকে পেনিসিলিন তৈরি হয়েছিল, ধরা যাক তর্কের খাতিরে যে পেনিসিলিন আবিষ্কারের পূর্বেই সেই ফাঙ্গাসটা এক্সটিংক্ট হয়ে গেল, তাহলে কি এই পেনিসিলিন তৈরি করা সম্ভব হতো? হতো না। আজকে হয়তো এই প্রকৃতিতে এমন অনেক অর্গানিজম রয়েছে যেগুলো থেকে আগামী দিনে আমরা হয়তো একেবারে জীবনদায়ী কোনো ওষুধ তৈরি করতে পারি, কিন্তু সেই প্রকৃতি থেকে সেই যদি বিশেষ প্রজাতিটা এক্সটিংক্ট হয়ে যায়, তাহলে আর সেটা পারব না। তার মানে হচ্ছে যে প্রকৃতির জীব বৈচিত্র্য, এটাকে বাঁচিয়ে রাখাটার প্রয়োজনটা শুধুমাত্র কিছু ফ্যান্সি কারণে নয়। মানে আমাদের প্রকৃতিতে বাঘ থাকা, হরিণ থাকা, শকুন থাকা, এগুলো প্রয়োজন, এটা মনে হতে পারে ঠিক আছে, আছে, আবার না থাকলেও তো চলে, আমরা তো থাকবো না, তা নয়। নয় এই কারণে যে এই কোটি কোটি বছরের এভলিউশনের ফলে যে জীব বৈচিত্র্য তৈরি হয়েছে, যে জেনেটিক ডাইভার্সিটি তৈরি হয়েছে,
সেই জেনেটিক ডাইভার্সিটির মধ্যে বেশিরভাগটাই আনএক্সপ্লোর্ড। এখন আমরা জানি না কি সম্পদ সেখানে লুকিয়ে আছে। ফলে আমাদের প্রকৃতিকে এমনভাবে প্রোটেক্ট করতে হবে, এমনভাবে বাঁচিয়ে রাখতে হবে, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্ম এই জীব বৈচিত্র্যর সুফলটা গ্রহণ করতে পারে। ফলে দেখা যাচ্ছে যে এই সমস্ত দিক থেকেই একটা ক্রাইসিসের পরিস্থিতি। আজকে আমাদের এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে পরিবেশ কি করে বাঁচানো যায়, এই কারণে যে এই সমস্যাটা আজকে অত্যন্ত বড় কারণ হিসেবে দেখা দিয়েছে, বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এখন যদি আসি যে হলো কেন, তাহলে দেখবেন যে কেউ হয়তো বলতে পারে যে একেবারে সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকেই তো আমরা কয়লা পোড়াচ্ছি এবং এই গত শতকের শুরু থেকেই তেল পোড়াচ্ছি এবং নানাবিধ বস্তু তৈরি করতে গিয়ে প্রকৃতি থেকে আমরা জিনিস আহরণ করছি এবং শেষ পর্যন্ত সেটা বর্জ্য পদার্থ হিসেবে প্রকৃতিতে ফেলে দিচ্ছি। এগুলো কারণ, হ্যাঁ এগুলো কারণ ঠিক, কিন্তু তার থেকে একটা বড় কারণ আছে। এই যে মনে করুন আজকে আপনি কাপড়টা পরে আছেন, আজকে যে বিদ্যুৎ আমাদের এখানে আছে বলে আমার লেকচারটা শুনতে পাচ্ছেন, এ সবগুলোর পেছনেই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের প্রকৃতিকে ব্যবহার করতে হয়েছে। কাপড়টা পরতে তুলো তৈরি করতে হয়েছে, সেই তুলোকে প্রসেস করে কাপড় তৈরি করতে গেলে একটা ইন্ডাস্ট্রি প্রয়োজন হয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ দিতে হয়েছে, তাপ শক্তি দিতে হয়েছে, এই বিদ্যুৎ তৈরি করতে গিয়ে কোথাও না কোথাও কয়লা পোড়াতে হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা যা ব্যবহার করি আজকের দিনে, যে উন্নত জীবনযাত্রা তার জন্য যা প্রয়োজন, তার জন্যে কোনো না কোনোভাবে প্রকৃতিকে ব্যবহার করা প্রয়োজন নিশ্চয়ই। এই জায়গাটা আমি এর বিরোধিতা করব না, প্রয়োজন। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে পদ্ধতিতে এই উৎপাদনটা হয়, যে পদ্ধতিতে আমাদের এদেশে এবং পৃথিবীর বেশিরভাগ দেশে উৎপাদনটা হয়, সেই পদ্ধতিটা হচ্ছে যে কোনো একজন ইনভেস্ট করে, কারখানা তৈরি করে, সে কোথা থেকে প্রাইমারি টাকাটা পেলে ওই প্রশ্নটা এক্ষুনি আসছে না, কিন্তু ইনভেস্ট করে কারখানাটা তৈরি করে এবং তারপরে সে বহু মানুষকে সেখানে কাজে লাগায়, তাদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করে এবং প্রকৃতি থেকে আহরিত নানা ধরনের কাঁচামাল সে ব্যবহার করে। এই ব্যবহার করার ফলে শেষ পর্যন্ত সে কিছু প্রোডাক্ট তৈরি করতে পারে। এই প্রোডাক্ট সে বাজারে নিয়ে যায়, বিক্রি করে। এই বিক্রি করে যে দামে সেটা বিক্রি হলো, তার থেকে তার যেটা আয় হলো, সেখান থেকে সে যে শ্রমিককে এনগেজ করেছে তাকে টাকাটা দিয়ে তাকে তার যে মজুরি সেটা দেয় এবং যে কাঁচামাল কিনতে হচ্ছে সে কাঁচামাল কেনার টাকাটা দেয় এবং সেখান থেকে যা বাকি থাকে সেই টাকাটা হচ্ছে তার লাভ। এই যে পুরো প্রোডাকশন প্রসেসটা চলে, সেই প্রোডাকশন প্রসেসটা চলে একটা প্রিন্সিপালের উপরে। সেই প্রিন্সিপালটা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট। প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা, লাভটাকে ম্যাক্সিমাইজ করা। তাহলে যেভাবে আমি বললাম, সে যে দুটো জিনিস মূলত কেনে, একটা জমিটা কেনে, একটা শ্রমিকের শ্রমটা কেনে, আর যে কাঁচামাল সেটাকে কেনে। এই যে জমি, কাঁচামাল এবং শ্রমিকের শ্রম, সেইগুলোর জন্য যে খরচা করে তার থেকে বেশি সে বাজারে বিক্রি করে সে আয় করে। ফলে সেখান থেকে যে বাকিটা থাকে সেটা তার লাভ। ফলে তাকে যদি সেই লাভটাকে ম্যাক্সিমাইজ করতে হয়, তাহলে কিন্তু এই যেখানে সে খরচা করেছে সেটাকে সে কমাতে হবে। কমাতে হবে মানে কি? তাহলে সে যে জমিটা সে কিনছে তাকে সবচেয়ে কম কত দামে সে কিনতে পারে দেখতে হবে। যে শ্রমিকটাকে সে টাকাটা দিচ্ছে, মাইনে দিচ্ছে, তাকে কত কম মাইনে দিলে সে বেঁচে থাকতে পারবে, কাজটা করে দিতে পারবে, কিন্তু সে যতটা শ্রম দিয়ে যত মূল্য তৈরি করলো সেটার জন্য সে টাকাটা পেল না। এইখান থেকে লাভটা আসলো। আর এই প্রকৃতিকে যত সহজে, যত কম খরচে
যত অনায়াসে সে এক্সপ্লয়েট করতে পারবে ততই তার লাভ। ফলে আজকের যে উৎপাদন ব্যবস্থা যেভাবে চলে তাতে কিন্তু ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট মানেই হচ্ছে প্রকৃতিকে আরো বেশি শোষণ, মানুষকে আরো বেশি শোষণ। এই যে প্রসেসটা, এর প্রসেসের ফলে মানুষ যেরকম শোষিত হয়, কিছু মানুষ একেবারে গরিব থেকে গরিবতর হতে থাকে, আর কিছু মানুষ ধনী থেকে ধনীতর হতে থাকে, তেমনি আবার প্রকৃতিতেও তার একটা প্রত্যক্ষ প্রভাব আছে। কারণ যেগুলো ইনপুট হিসেবে ব্যবহার করে কারখানায় প্রোডাকশন হয়, তার মধ্যে প্রকৃতি থেকে আহরিত কাঁচামাল একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য দেখবেন যে ইউরোপের দেশগুলোতে টিস্যু পেপার প্রচুর পরিমাণে ব্যবহার হয়, নানা কাজে ব্যবহার হয়, তার মধ্যে কিছু প্রয়োজনীয়, কিছু অপ্রয়োজনীয়। কিন্তু এইটা তৈরি করার জন্যে ইনপুট কি, কাঁচামাল কি? গাছ। ফলে গাছ কাটতে হয়। গাছ কোথায় পাবে? না, যে সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত এখন যেগুলো অনুন্নত দেশ অথবা উন্নতি করছে এরকম দেশ, যারা এখনো পর্যন্ত উন্নত দেশ বলা যায় না, সেই রকম দেশে যেখানে অনেক জঙ্গল রয়েছে, সেই জঙ্গলগুলোকে যদি কাটানো যায় কাউকে দিয়ে, তাহলে কিন্তু এই উৎপাদনের ক্ষেত্রে সুবিধা হয়। ফলে কত কম খরচে এটা কাটানো যায়, এটাই তাদের লক্ষ্য। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করছে যেগুলোকে বলে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন। আগে ছিল এক একটা কারখানা, এক একজন শিল্পপতি, একজন দেশের শিল্পপতি। কিন্তু এখন বিষয়টা যেভাবে আছে তাতে এই যে ক্যাপিটাল, এটা পুরো গ্লোবালাইজড ক্যাপিটাল, যেখান থেকে সে সহজে বেশি মুনাফা করতে পারবে সেখানেই সে ক্যাপিটালটি ইনভেস্ট করবে। আর দেখা যাচ্ছে যে সত্যি সত্যি এমন জায়গাতেই সে সবচেয়ে বেশি মুনাফা করতে পারে যেখানে মানুষের দারিদ্র্যের কারণেই হোক, অশিক্ষার কারণেই হোক, সচেতনতার অভাবের কারণেই হোক, সে নিজেও এই প্রকৃতির ধ্বংসে পাঠ হয়ে যায়। ফলে সেই সমস্ত মাল্টি ন্যাশনাল কর্পোরেশনরা সেই সমস্ত জায়গাতেই ইনভেস্ট করে যেখানে মানুষকে কনভিন্স করে দেওয়া যাবে যে এখানকার এই জঙ্গলটা প্রয়োজন নেই, জঙ্গলটা কেটে ফেলো। আপনারা যদি ভারতবর্ষের বেশিরভাগ এমনকি রিজার্ভ ফরেস্টের দিকেও তাকান, তাহলে দেখবেন মানে এটা আপনাকে শুধুমাত্র একটু গুগল আর্থ কিংবা কোনো একটা জিনিস দিয়ে দেখতে হবে। যদি রাস্তা দিয়ে যান দেখবেন চমৎকার অরণ্য, কিন্তু যদি স্যাটেলাইট পিকচার দেখবেন ন্যাড়া হয়ে গেছে। ন্যাড়া হয়ে গেছে কেন? না, মানুষ সেই কেটে দিয়েছে। কেটেছে কেন? তার দৈনন্দিন গ্রাসাচ্ছাদনের জন্য যে টাকাটা প্রয়োজন সেটা একজন দিচ্ছে, কি কাজের জন্য দিচ্ছে? না, গাছটা কাটার জন্য দিচ্ছে। এই যে লোকাল কেউ একজন গাছটা কাটার জন্য টাকা দিল, সে গাছটা আলটিমেট কেটে গেল কোথায়? দেখা যাবে সেটা নানা পদ্ধতিতে এটা শেষ পর্যন্ত কোনো না কোনো বৃহৎ কারখানা, বৃহৎ পুঁজিপতি তার কাজে লেগেছে। ফলে এই যে বন ধ্বংস, জঙ্গল ধ্বংস, ডিফরেস্টেশন হচ্ছে, সেটার পেছনেও কিন্তু এই ম্যাক্সিমাম প্রফিটই প্রধান উদ্দেশ্য হিসেবে কাজ করে যাচ্ছে। তার মানে যেটা দেখাতে চাইছি যে এখন যে বন ধ্বংস শুধু নয়, সারা পৃথিবীর পরিবেশ আজকে একটা সংকটের সম্মুখীন। এটা শুধু যে আপনাদের আমাদের নজরে পড়ছে তা নয়, বেশিরভাগ মানুষই নজরে পড়েছে। এবং লক্ষ্য করে দেখবেন যে বিশেষ করে ইউরোপে একটা আন্দোলন হিসেবেই চালু হয়েছে। সেই আন্দোলনটাকে বলে গ্রিন মুভমেন্ট। গ্রিন পার্টি আছে সেখানে, এবং জার্মানির এবং কিছু কিছু ইউরোপের দেশের নানা স্টেটে তারা ক্ষমতাতেও এসেছে। তার মানে হচ্ছে তাদের শক্তি আছে, ক্ষমতা আছে। এই গ্রিন পার্টি বলে যে আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে হবে। বলে বেশ ভালো কথা, কিন্তু সংরক্ষণ করতে গেলে যে কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম প্রফিট মোটিভ, এইটার বিরুদ্ধে কথা বলে কি না। ফলে অ্যাকচুয়ালি দেখা যাবে যে এই সমস্ত গ্রিন পার্টি থাকা সত্ত্বেও
এবং কোনো কোনো জায়গায় গ্রিন পার্টি ক্ষমতায় আসা সত্ত্বেও সেসব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত পরিবেশ ধ্বংসের ব্যাপারটা এখনো পর্যন্ত একই রকমভাবে চলেছে, তার কোনো সমাধান হয়নি। তার মানে হচ্ছে, যে জায়গাটা আমি আনতে চাইছি সেটা হচ্ছে যে এই যে প্রকৃতি ধ্বংস হচ্ছে তার কারণটা, মূল কারণটা আমাদের যে পদ্ধতিতে উৎপাদনটা হয়, যেটাকে ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন বলে, যেখানে তার মূল উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট। এইটা থেকে যদি কেউ মুক্ত হয়, যদি উৎপাদন হচ্ছে, মানুষের যা প্রয়োজন তা উৎপাদন হচ্ছে, কিন্তু সেটা ম্যাক্সিমাম প্রফিটের জন্য নয়, মানুষের যেটা প্রয়োজন, মানুষের যেটা দরকার, সেটা প্রয়োজনটা মেটানোর জন্য, তাহলে কিরকম উৎপাদন হয়? তাহলে উৎপাদন হবে। তাহলে আমাদের চাল ডাল তৈরি করতে হবে, তাহলে আমাদের সুতো তৈরি করতে হবে, মানে তুলো তৈরি করতে হবে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি দরকার হবে, আমাদের চেয়ার টেবিল দরকার হবে, আমাদের বিদ্যুৎ তৈরি করতে দরকার হবে। ফলে সেই রকম দেশেও, সেই রকম জায়গাতেও কিন্তু প্রকৃতিকে ব্যবহার করতে হবে, কিন্তু সারাক্ষণই মাথায় থাকবে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা প্রফিট ম্যাক্সিমাইজেশন নয়, উদ্দেশ্য থাকবে যে মানুষের স্বার্থে এটা করা। আর মানুষের স্বার্থে যেহেতু প্রকৃতির স্বার্থটা ওতপ্রোতভাবে জড়িত, যদি প্রকৃতি ধ্বংস হয় তাহলে মানুষও যেহেতু ধ্বংস হবে, সেহেতু এইরকম যদি কোথাও শাসন ব্যবস্থা থাকে যে উৎপাদনটা করছে মানুষের স্বার্থে, উৎপাদনটা করছে ম্যাক্সিমাম প্রফিটের স্বার্থে নয়, তাহলে কিন্তু সে যখন বিদ্যুৎ উৎপাদন করবে তখনও দেখবে যে আমি যে কয়লাটা ব্যবহার করলাম সেখান থেকে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হলো, এই কার্বন ডাই অক্সাইডটাকে যদি মানে এর দ্বারা প্রকৃতির ক্ষতি না করতে হয়, তাহলে আমাকে অ্যাডিশনালি কি কি করা প্রয়োজন। এরকম একটা জায়গা যেখানে ম্যাক্সিমাম প্রফিটের জন্য প্রোডাকশন হচ্ছে না, সেখানে যে এফ্লুয়েন্ট প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়, সেই এফ্লুয়েন্টটাকে প্রপারলি ট্রিট করা, যাতে বর্জ্য পদার্থ যেটা যাচ্ছে সেটার মধ্যে ক্ষতিকর পদার্থ না থাকে, এটা করতে গেলে খরচ লাগে, এটা করতে গেলে অ্যাডিশনাল একটা ইউনিট বসাতে হয়। এই ইউনিট বসানোটা আজকের দিনে প্র্যাকটিক্যালি হয় না। হয় না, তার কারণ হচ্ছে ওই যে অ্যাডিশনাল খরচটা, এটা যে কোনো একজন ক্যাপিটালিস্টের লাভ কমিয়ে দেবে, এই জন্য হয় না। কিন্তু যদি প্রোডাকশনের উদ্দেশ্য হয় যে মানুষের সবচেয়ে বেশি সুবিধে, তার যা প্রয়োজন মেটানো, মানব জাতির জন্যে, মানব জাতির প্রয়োজনে আমরা উৎপাদনটা করব, এই যদি উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু সেই উৎপাদনটা করবে প্রকৃতিকে ক্ষতি না করে, মিনিমাইজ করে ক্ষতিটাকে। ফলে আমি একটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে এই যে এত প্রকৃতি ধ্বংস হচ্ছে, এই প্রকৃতির ধ্বংসটা যেরকম আমাদের কন্ডেম করতে হবে, কিন্তু তার রিপারকাশনে এক ধরনের চিন্তাধারা আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি, যেটাকে বলে বলতে পারেন আলট্রা এনভায়রনমেন্টালিজম, অতি পরিবেশবাদ। তারা বলেন যে পরিবেশকে কোনোভাবে বিঘ্নিত করা চলবে না, এবং সে কারণে এই যারা অতি পরিবেশবাদী, তারা সমস্ত ধরনের উন্নয়নমূলক পরিকল্পনার বিরোধিতা করেন। কোথাও একটা পাওয়ার প্ল্যান্ট যদি করতে হয়, তাহলে কয়লা পোড়াতে হবে, সেই পাওয়ার প্ল্যান্ট যেখানে হবে সেখানে কিছু না কিছু ছাই জমা হবে, এবং সে ছাই জমা হলে কিছু দূষণ হবে। যদি প্রপার সেখানে উদ্দেশ্য থাকে যে আমি পরিবেশের দূষণটা মিনিমাইজ করবো, তার সেই ছাইটাকে উৎপাদনমূলক কোনো কাজে ব্যবহার করব, যাতে সে ছাইটা প্রকৃতিতে জমা না হয়ে যায়। ইট তৈরি করা যেতে পারে, সিমেন্ট তৈরি করা যেতে পারে, নানাভাবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু ওটা একটা চিন্তার মধ্যেই থাকবে, পরিকল্পনার মধ্যেই থাকবে। কিন্তু একটা পাওয়ার প্ল্যান্টই আমি করতে দেবো না, এই যদি দৃষ্টিভঙ্গিটা হয়, কিংবা মনে করুন একটা স্কুল বিল্ডিং তৈরি হবে,
এই স্কুল বিল্ডিং যেখানে তৈরি হবে সেখানেও কিন্তু মাটির নিচে কয়েকটা কেঁচো চাপা পড়বে। ফলে আমরা যদি এইভাবে দেখি যে আমরা স্কুল বিল্ডিংটাও করতে দেব না, এনাদের দৃষ্টিভঙ্গিটা অনেকটা দাও ফিরে এসে অরণ্য লহে নগর, অনেকটা এই রকম। সত্যি কি আধুনিক মানুষের জীবন সে অরণ্যচারী জীবনে ফিরে যেতে পারে নাকি উচিত? না, উচিত নয়। মানুষ তার এত বছরের সংগ্রামের মধ্যে দিয়ে প্রকৃতিকে চিনতে শিখেছে। প্রথম মনে করা হতো প্রকৃতিকে জয় করতে হবে। আজকে আমরা বুঝি যে প্রকৃতির সঙ্গে বাস করতে হবে। কিন্তু এটা বাস করতে হবে প্রকৃতিকে চিনলাম যেটা, তার মাধ্যমে। এই প্রকৃতিকে চেনার মাধ্যমে আমরা আমাদের যে জীবনযাত্রা আরো উন্নত করব। এই উন্নত করতে গেলে যেগুলো করা প্রয়োজন, হ্যাঁ করতে হবে। আমাদের গাড়ি চালানোর রাস্তা প্রয়োজন, রেল পথ প্রয়োজন, রেলগাড়ি চালানো প্রয়োজন, আমাদের বিদ্যুৎ তৈরি করা প্রয়োজন, আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো লাগে। এই কলমটা তৈরি করতেও তো কিছু বস্তু লেগেছে, সে বস্তুটা তো প্রকৃতি থেকেই আমাকে নিতে হয়েছে, এগুলো লাগে। এই যে লাগে, এটাকেও যদি কেউ বিরোধিতা করেন, তাহলে কিন্তু বলবো সেটা বিজ্ঞানসম্মত নয়। বিজ্ঞানসম্মত কোনটা? বিজ্ঞানসম্মত হচ্ছে যেখানে আমরা এমনভাবে প্রোডাকশনের কথা বলছি যেটা সাধারণ মানুষের এগ্রিগেট ইন্টারেস্টের জন্য। আগে হয়তো আমরা বুঝতাম না, আজকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় বুঝতাম না, আজকে আমরা বুঝি যে এগ্রিগেট ইন্টারেস্ট মানে তার মধ্যে প্রকৃতির ইন্টারেস্টও যুক্ত হয়ে আছে। এই যে এনভায়রনমেন্ট সম্পর্কে আমাদের যে সচেতনতা, এটা মূলত হতে আরম্ভ করেছিল 70-এর দশক থেকে। তার আগে বাস্তবে সচেতনতাটা ছিল না। অনেকেই মনে করতেন যে প্রকৃতিকে জয় করতে হবে, প্রকৃতিকে ব্যবহার করতে হবে, মানুষের জীবনযাত্রা উন্নত করতে হবে, এবং এই যে উন্নত করতে গিয়ে আমরা ম্যাক্সিমাম প্রফিটের জন্য প্রোডাকশন করেছি, এটার দিকেও এই প্রফিট করার জন্য, প্রোডাকশন করার জন্য যে কনজিউমারিস্ট ইকোনমি আমরা তৈরি করেছি, যেগুলো আমাদের প্রয়োজন নয়, যেগুলো শুধুমাত্র বিনোদনের জন্য, যদি শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আকর্ষিত হয় আমরা কিনি, ব্যবহার করি, যেগুলো সত্যি সত্যি প্রয়োজন নয়, এবং সেটার জন্য প্রচুর পরিমাণে প্রকৃতি ধ্বংস হয়, প্রচুর প্লাস্টিক তৈরি করতে হয়, প্রচুর বিদ্যুৎ তৈরি করতে হয়, এটা অপ্রয়োজনীয়। এই যেটা আমরা করেছি, এগুলোর দিকে এতদিন পর্যন্ত 70-এর দশক পর্যন্ত আমাদের দৃষ্টি ফেরেনি। 70-এর দশক শুরুতে এটা কিছু বিজ্ঞানী একত্রিত হয়ে একটা সংগঠনই বলবো, একটা গ্রুপ তৈরি করেন, যেটাকে বলে ক্লাব অফ রোম। রোমে প্রথম মিটিংটা হয়েছিল, সেখানে ক্লাব অফ রোম এটাকে বলে। তারা 1972 সালে একটা বই বের করেন, খুবই ইনফ্লুয়েন্সিয়াল বই ছিল। বইটার নাম হচ্ছে লিমিটস টু গ্রোথ, দ্য লিমিটস টু গ্রোথ। তারা দেখান যে এই যে আমরা গ্রোথ উন্নয়ন বলে যাচ্ছি, এটা কিন্তু কোনো একটা মানে একেবারে অসীম অনন্ত নয়, তার একটা লিমিট আছে। লিমিট আছে, তার কারণ হচ্ছে যেগুলো দিয়ে আমরা এই উৎপাদনটা করছি, ধরা যাক কয়লা, ধরা যাক পেট্রোলিয়াম, এগুলোর ভাড়া সীমিত, একদিন সেটা শেষ হবে। অনেকটা হলেও একদিন সেটা শেষ হবে, এটা সীমিত ভাড়ার। ফলে আমরা অসীম অনন্ত উৎপাদন করে যাব, এটা কিন্তু সম্ভব হবে না। এ কারণে তারা বললেন যে তাহলে এখন থেকে কিন্তু আমাদের ব্যবহারটাকে সীমিত করতে হবে, যাতে এগুলোকে আমরা বহুদিন পর্যন্ত ব্যবহার করতে পারি। এছাড়াও তাদের বক্তব্য ছিল যে আমরা এই ধরুন যেসব অ্যালয়গুলো ব্যবহার করি, মিশ্র ধাতুগুলো ব্যবহার করি, সেগুলোর মধ্যে কোনোটাতে হয়তো ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ প্রয়োজন হয়, কিন্তু ম্যাঙ্গানিজের ভাঁড়ার এই পৃথিবীতে সীমিত। ফলে আমরা যদি এই ম্যাঙ্গানিজ দিয়ে এই অ্যালয়টা তৈরি করি, ব্যবহার করি, তাহলে শেষ পর্যন্ত কি হচ্ছে, সেইটা ব্যবহারের পরে সেটা কিন্তু বর্জ্য পদার্থের ডিপোয় ডাইতে চলে যাচ্ছে। সেখান থেকে ওই ম্যাঙ্গানিজটাকে আবার বের করে আনা যাবে না। ধরে নিন একটা গাড়ির চাকাটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মধ্যে দিয়ে তৈরি হলো। সেই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যে গাড়ির চাকাটা তৈরি হলো, গাড়িটা যখন চলবে সেই চাকাটা ধীরে ধীরে ক্ষয় পেতে থাকবে। অর্থাৎ সেখান থেকে ধীরে ধীরে ছোট ছোট দানা ক্ষয়ে গিয়ে মাটির সঙ্গে রাস্তায় পড়ে থাকবে। এইটাকে কিন্তু কোনোদিন কেউ আবার সংগ্রহ করে আবার একটা চাকা তৈরি করলাম, এটা করা সম্ভব হবে না।
তার মানে হচ্ছে যে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো আবার প্রকৃতিতে মিশে যায়, এমনভাবে মিশে যায় এবং ফর্মে মিশে যায়, সেটা কিন্তু আর আহরণ করা সম্ভব নয়। এবং যেহেতু যেগুলো দিয়ে আমরা এই উৎপাদন করছি সেগুলোর ভাড়া সীমিত, সুতরাং তারা বললেন যে তাহলে কিন্তু গ্রোথের কিন্তু একটা লিমিট আছে। ফলে এটার দিকে সচেতন হয়ে এখন থেকে সীমিত করো। ৭২ সালেই সম্ভবত স্টকহোমে প্রথম ইউনাইটেড নেশনসের কলে একটা সামিট মিটিং হয়েছিল। সমস্ত দেশের যারা নেতা তারা এসেছিলেন এবং এই সমস্যাগুলোকে নিয়ে, পরিবেশের সমস্যাগুলো নিয়ে প্রথম তখন একটা ট্রিটি হয়। সেখানে এই বিশ্ব নেতারা একমত হন যে হ্যাঁ, আমাদের কিছু করা দরকার, সকলের কিছু করা দরকার, এবং তারা একটা এগ্রিমেন্টে আসেন যে আমরা সকলেই কোনো না কোনো ব্যবস্থা নেব। কিন্তু দেখা গেল যে তারপরেও এই পরিবেশ ধ্বংস একেবারে বেরোকটোক চলতে থাকে। অর্থাৎ তারা লিখেছিলেন বটে, এগ্রি করেছিলেন বটে, কেউ এটাকে সত্যি সত্যি মানবেন এটা মনে করেননি। কেন না, বাস্তব সেই সমস্ত দেশগুলোতেই প্রোডাকশন হচ্ছে, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট। তারা চাইলেও এটাকে তখন বন্ধ করতে পারেন না। তার ২ দশক পরে রিও ডি জেনিরোতে যখন আরেকবার এরকম আর্ট সামিট হলো, তখন সেখানে কিউবার যিনি নেতা ফিদেল কাস্ট্রো তখন জীবিত ছিলেন, তিনি একটি ক্ল্যারিয়ন কল দেন। তার বক্তব্যের টাইটেলটাই ছিল টুমরো ইজ টু লেট। যা করতে হবে আজ করতে হবে, কালও দেরি হয়ে যাবে। ফলে তিনি দেখাচ্ছেন যে যেভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, যেভাবে আমরা পৃথিবীর জল, বায়ু কলুষিত, দূষিত করে চলেছি, এবং তাতে কিন্তু একটা সময় এটা আর ফেরার জায়গায় থাকবে না, ইরিভার্সিবল চেঞ্জ হয়ে যেতে পারে। ফলে এই পৃথিবী অনেক বড় ঠিকই, কিন্তু অসীম নয়। পৃথিবীর ধারণ ক্ষমতা, সহ্য করার ক্ষমতা অনেক ঠিকই, কিন্তু অসীম নয়। ফলে আমাদের এই ধ্বংসকে বন্ধ করতে হবে, এবং এই ধ্বংসকে বন্ধ করতে গেলে ম্যাক্সিমাম প্রফিটের জন্য প্রোডাকশনকে বন্ধ করে মানুষের জন্য প্রোডাকশন করতে হবে। আমি আজকের প্রাথমিক আলোচনাটা এই বলেই শেষ করব যে আজকে আমাদের পৃথিবীর যে পরিস্থিতি, তাতে সাধারণ মানুষ যদি বিষয়টা নিয়ে ভোকাল না হয়, মানুষ যদি এই দাবিটা না তোলে যে আমাদের এই প্রকৃতিকে রক্ষা করতে হবে, মায়ের মতো রক্ষা করতে হবে, কারণ আমরা বেঁচে আছি এই প্রকৃতির ওপরেই। আমরা আজকে বেঁচে আছি, কাল তো আমরা বেঁচে থাকবো না। কালকে বেঁচে থাকবে আমাদের সন্তান সন্ততিরা, তারপরে বেঁচে থাকবে তাদের সন্তান সন্ততিরা। আমাদের ভাবতে হবে আমরা কোন পৃথিবী রেখে গেলাম তাদের জন্য। এই পৃথিবীকে যদি আমরা তাদের বাসযোগ্য অবস্থায় রেখে যেতে চাই, তাহলে আমাদের সব সাধারণ মানুষকেই এই দাবি তুলতে হবে যে না, ম্যাক্সিমাম প্রফিটের জন্য প্রোডাকশন নয়, মানুষের স্বার্থে প্রোডাকশন চাই। মানুষের স্বার্থ, তার সঙ্গে প্রকৃতির স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। ফলে এই দিকে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু এই পরিবেশ আন্দোলনের সার্থক সমাপ্তি হতে পারে। তা নইলে কিন্তু আমরা দাবি করব বটে, কিন্তু বাস্তবতার যে সায়েন্সটা, সেগুলোর দিকে না তাকিয়ে আমরা শুধু ইমোশনালি কিছু দাবি করতে থাকব, তার দ্বারা কোনো লাভ হবে না। আমাদের এর বাস্তবতাটাকে দেখতে হবে। এই প্রকৃতি ধ্বংস হচ্ছে, তার কারণ একটা বিশ্ব ব্যবস্থা। এই বিশ্ব ব্যবস্থাটাকে না পাল্টে এই পরিবেশ আন্দোলনটা সাকসেসফুল হতে পারে না। আমি এই বলেই প্রাথমিকভাবে শেষ করছি। এরপরে যদি কিছু প্রশ্ন থাকে তার ভিত্তিতে আলোচনা হতে পারে। অনেক প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছি, কিন্তু এই লাইভ চ্যাটটা পরপর এসে যাচ্ছে। এখন আমার পক্ষে প্রথম থেকে দেখে অধ্যাপক কার্তিক ঘাটা প্রশ্ন করেছেন, হাউ নেসেসিটি উইল বি ডিসাইডেড, ইট শুড বি টু মিট দ্য মিনিমাম নেসেসিটি। হ্যাঁ, মানে মানুষের প্রয়োজন কোনটা, এটা কিভাবে নির্ধারিত হবে? এই নির্ধারিত হওয়ার
মিনিমাম নেসেসিটিটা হচ্ছে তখন যখন আমরা তার থেকে বেশি কিছু দিতে পারছি না। কিন্তু এরকম হতে পারে যে সমস্ত মানুষের সেই মিনিমাম নেসেসিটিটা কি না, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটে দিতে পারলাম, তাহলে তার থেকে বেশি যেগুলো দিতে পারবো। অর্থাৎ সমস্ত মানুষের চাহিদা যেটা যেটা প্রয়োজন, তার মধ্যে শিক্ষা আছে, তার মধ্যে সংস্কৃতি আছে, মানুষের গান বাজনা শোনা, মানুষের ছবি আঁকা, সাহিত্য পড়া, এগুলো কিন্তু আমাদের প্রয়োজনের মধ্যেই পড়ে, শুধুমাত্র অন্ন, বস্ত্র, বাসস্থানই নয়। ফলে মিনিমাম বলতে কোনটা, এটাকে চিহ্নিত করাটা একটু মুশকিল, কিন্তু কোনটা লাক্সারি, কোনটা না হলেও চলে, এটাকে চিহ্নিত করা খুব ডিফিকাল্ট নয়। যেরকম মনে করুন, আমরা যখন ছোট ছিলাম, আমরা মুদির দোকানে যেতাম তেল আনতে, একটা পাত্র নিয়ে যেতাম, ওনারা মেপে সেই পাত্রে তেল দিতেন, আমরা নিয়ে চলে আসতাম। আজকের দিনে আমরা করি কি, খালি হাতে যাই, তারা একটা পাউচের মধ্যে সেই তেলটা দেন। এই পাউচটা প্রয়োজন কি? এই পাউচটা তৈরি করতে তো প্লাস্টিক খরচা হয়েছে। এই প্লাস্টিক শুধু তাই নয়, এই যে প্লাস্টিকটা তৈরি করতে খরচা হয়েছে, খরচা তাই নয়, প্রকৃতি থেকে জিনিসপত্র আহরণ করতে হয়েছে, এই প্লাস্টিকটা তৈরি করতে শক্তি লেগেছে, এই শক্তিটা তৈরি করার জন্য কয়লা অ্যাডিশনালি পোড়াতে হয়েছে, অথবা জলবিদ্যুৎ তৈরি করতে হয়েছে। ফলে এই যে যে অপ্রয়োজনীয় খরচটা, আজকে লক্ষ্য করে দেখুন, যে কোনো একটা দিন টিভি খুলবেন, যা যার অ্যাডভার্টাইজমেন্ট হয়, নিজেকে প্রশ্ন করুন, এটা কি না হলে আমার চলে? লক্ষ্য করে দেখবেন যে চালের জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, ডালের জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, যেগুলো প্রয়োজন আমাদের সেগুলোর জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, এবং অ্যাডভার্টাইজমেন্ট হয় সেগুলোর জন্য যেগুলো আমাদের অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। কোকা কোলার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়, যেটা জল খেলেও চলে, আমাদের যা প্রয়োজন সেটা মেটে, কোকা কোলার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়। ফলে যেগুলো আমাদের অপ্রয়োজনীয়, সেগুলো কিন্তু চিহ্নিত করা খুব ডিফিকাল্ট নয়। নিজেকে প্রশ্ন করুন, প্রশ্ন করলেই পাওয়া যাবে। কৌস্তুভ চ্যাটার্জি জানিয়েছেন, প্রশ্ন করেছেন যে গুড ইনিশিয়েটিভ ফর দোজ হু আর নট ইনিশিয়েটেড ইয়েট, পারহ্যাপস ফর স্কুল বয়েজ অর কলেজ বয়েজ, নট মাচ স্কোপ ফর ইন্টারাকশন। হ্যাঁ, ট্রু। আপনি ওখানে লিখলে সেটা আমি পড়ে দিতে পারছি এই পর্যন্তই। ভালো হতো যদি কেউ এগুলো পড়ে পড়ে প্রশ্নগুলো করতে পারতেন, কারণ পরপর প্রশ্ন এসে যাচ্ছে। আমি বলার সময় অনেক প্রশ্ন এসেছে যেটা স্ক্রোল করে চলে গেছে, এখন আমার পক্ষে সেখানে ফিরে গিয়ে প্রশ্নটা পড়া মুশকিল। এখানে একজন প্রশ্ন করেছেন, কাঁচ এবং CO2 তাপ ছেড়ে দেওয়ার যে ধর্ম, তার মধ্যে এতটা সিমিলারিটি কেন হয়? এটা একটু, তার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটু ফিজিক্স জানতে হবে, সেইটার মধ্যে আমি আজকে ঢুকছি না। এটা ফিজিক্সের প্রশ্ন, ঠিক প্রকৃতি এবং পরিবেশের প্রশ্ন নয়। Is any comparative study regarding potency of CO2 versus CH4 in global warming? হ্যাঁ, এটা হয়েছে। মানে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন, এই দুটোই গ্রিন হাউস গ্যাস, কিন্তু তাদের মধ্যে কোনটা বেশি গ্রিন হাউস, তার কম্পারেটিভ স্টাডি হয়েছে। কিন্তু প্রকৃতিতে এই দুটির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। ফলে যদিও কার্বন ডাইঅক্সাইডের গ্রিন হাউস চরিত্রটা এর তুলনায় রিলেটিভলি কম, তাহলেও এর এফেক্টটা রিলেটিভলি বেশি। আর কি প্রশ্ন আছে? একজন বলছেন, ভালো আলোচনা কিন্তু আমরা জ্ঞান পাবি। সেটা হয়তো ঘটনা, আমরা জানি আমরা কি ক্ষতি করছি, কিন্তু তাহলেও আমরা ওইগুলোকেই কিনবো এবং কেনার মাধ্যমে ওইগুলোরই প্রোডাকশানে আরও উৎসাহ যোগাবো। আমাদের এই পুরো আলোচনাটা অর্গানাইজ করার উদ্দেশ্যটা এই, যে এই সচেতনতাটা দেওয়া যে আমরা অপ্রয়োজনীয় যে পণ্য বাজারে আছে সেগুলোকে ধীরে ধীরে তারা কেন প্রোডাকশনটা করবে, যদি না সেটা একটা বাজার থাকে,
বাজার মানে আমরা কিনছি। যদি আমরা ধীরে ধীরে এই কেনাটাকে কমিয়ে দিই, তাহলেই কিন্তু সেই সমস্ত কোম্পানিগুলো বুঝতে পারবে যে তার কোনো এই জিনিসটার কোনো বাজার নেই। ফলে এই সচেতনতাটা দেওয়ার উদ্দেশ্যেও আমরা এই আলোচনাটা করছি। আর কি প্রশ্ন? আজকের প্রাকৃতিক পরিবেশের যে সমস্যাগুলো দেখা দিয়েছে, তা কি উৎপাদন ব্যবস্থা পাল্টে গেলেই নিয়ন্ত্রণে আনা সম্ভব? আজকের প্রাকৃতিক পরিবেশে যে সমস্যা দেখা দিয়েছে, সেইটা অনেকটাই তার কারণটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাটা, সেটা আমি দেখিয়েছি। ফলে উৎপাদন ব্যবস্থাটাকে পাল্টে গেলে এই কারণগুলো আরো যুক্ত করাটা কমানো যাবে। কিন্তু তার মানে এই নয় যে, যে ক্ষতিটা অলরেডি হয়ে গেছে অথবা হয়ে চলেছে এখন, সেটাকে রিভার্স করা যাবে। তার নিজস্ব যে প্রক্রিয়া আছে, সেইটার উপর নির্ভর করতে হবে। কোনো, কোনো ক্ষেত্রে সম্ভব হতে পারে, কোনো, কোনো ক্ষেত্রে হবে না। আমরা পরিবেশ দূষণ পুরোপুরি রোধ করতে পারবো না। বেশিদিন বেঁচে থাকতে আমাদের চাহিদা কমাতে হবে। হ্যাঁ, ঠিক। আজকের প্রাকৃতিক না, এটা হয়ে গেছে। সকলের কাছে আবেদন, প্রত্যেকেই সারাদিনের মধ্যে একটা করে গাছ লাগানোর চেষ্টা করবেন এবং এনভায়রনমেন্ট ডে বাই বিএসএস ট্যাগ দিয়ে ফেসবুকে পোস্ট করবেন। এটা কেউ একজন বলেছেন, সকলেই এটা করবেন, আমার অনুরোধ। এইবারকার ঝড়ে যে প্রচুর পরিমাণে গাছ ধ্বংস হয়েছে, ভেঙে পড়েছে, সেই জায়গায় যদি আমরা আরেকটা করে গাছ লাগাতে পারি, লক্ষ লক্ষ গাছ লাগাতে পারি, তাহলেই কিন্তু প্রকৃতিকে আমরা কিছুটা প্রোটেক্ট করতে পারবো। পরিবেশ বাঁচাতে গেলে কি ধরনের গাছ লাগানোর উপর জোর দেওয়া উচিত? স্বাভাবিক গাছ, যে দেশের যেটা স্বাভাবিক গাছ সেইগুলো। ইউক্যালিপটাস লাগাবেন না। ইউক্যালিপটাস এদেশের গাছ নয়, এটা অস্ট্রেলিয়ার গাছ। সেটা এখানে আসার ফলে এখানে একটা সেটা বলতে পারেন ক্ষতিকরই তার প্রভাব হয়েছে। ফলে সেইটা ঠিক নয়, কিন্তু এদেশের যেগুলো গাছ সেগুলো লাগাবেন। আর একটা সাজেশন হচ্ছে যে এইবার ঝড়ে দেখা গেল যে কলকাতা শহরে এবং শহরতলিতে প্রচুর গাছ পড়ে গেছে, সেগুলো বাড়ির কাছাকাছি, ফলে বাড়ির ক্ষতি করেছে এবং ইলেকট্রিক পোস্টের কাছাকাছি ইলেকট্রিক পোস্টের ক্ষতি করেছে এবং সেই জন্যই বহুদিন কারেন্ট ছিল না। সে কারণে যে গাছগুলোর কাণ্ড শক্ত, সেই গাছগুলোকে লাগাবেন শহরাঞ্চলে, আর অন্য জায়গাতে অন্য গাছ লাগাতে পারেন। পৃথিবীতে কাঁচামালের পরিমাণ সীমিত, যদি উৎপাদন ব্যবস্থা পরিবর্তন ঘটানো যায়, তবেও তো একদিন শেষ হয়ে যেতে পারে, যদিও সেটা অপেক্ষাকৃত বেশি দিন পরে হবে, কিন্তু শেষ তো হবে। এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, শেষ হবে। শেষ হবে ঠিক বলাটা ভুল। ধরা যাক আমি যে এক্সাম্পলটা দিলাম, যে ম্যাঙ্গানিজ আমরা আজকে তৈরি করছি এবং রিসোর্সটা এখনো রয়েছে, ফলে আমরা কিছু মিশ্র ধাতু তৈরি করতে পারছি, অ্যালয় তৈরি করতে পারছি ম্যাঙ্গানিজ দিয়ে। যত দিন যাবে দেখা যাবে যে এই ম্যাঙ্গানিজের পরিমাণ যেটা যেটা আছে সেটা কমে যাচ্ছে। কিন্তু কমে যাচ্ছে মানে কি না, এর পরে যেটা আছে সেইটাকে ব্যবহার করতে গেলে, সেটাকে আহরণ করতে গেলে আমাদের আরো বেশি কষ্ট করে সেটাকে পৌঁছতে হবে। ফলে ধরা যাক মাইন, ধরা যাক খনি, সে খনি আরো গভীরে তাকে ঢুকতে হবে, কিংবা অনেক ক্ষেত্রে হয়তো সমুদ্রের নিচে খনি খুঁড়তে হবে। অনেক খরচ সাপেক্ষ ব্যাপার, কিন্তু সম্ভব। অর্থাৎ আমরা যখন এটাকে ধীরে ধীরে শেষ করে ফেলবো, তখন আরো আমাদের কষ্টসাধ্য উপায়ে এগুলোকে আহরণ করতে হবে, এটাই। কিন্তু ম্যাঙ্গানিজ পৃথিবীতে শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। অর্থাৎ ম্যাঙ্গানিজ যেটা আছে সেটা ছড়িয়ে পড়ছে। এই ছড়িয়ে যখন পড়ছে, ছড়িয়ে পড়ছে মানে কি, আমরা সেটাকে ব্যবহার করলাম, করে বর্জ্য পদার্থের ডাঁইতে ফেলে দিলাম, সেটা তারপরে সেইভাবে মানে মিশে গেল। ফলে আমাদের এরপরে আস্তে আস্তে চেষ্টা করতে হবে যে এই ডাঁইতে ফেলে দেওয়ার থেকে কতটা আমরা সেখান থেকে আবার রিকভার করতে পারি। এটা আমরা বাস্তবে এখন করি না, কারণ এই যে রিকভার করাটা সেটা খরচ সাপেক্ষ। এই খরচ সাপেক্ষ মানে হচ্ছে যে সেই করার মাধ্যমে আমরা যে টাকাটা লাভ করতে পারি তার থেকে বেশি খরচ হয়ে যাবে। অর্থাৎ যেখানে লাভই হচ্ছে, সেখানে উদ্দেশ্য, সেখানে এইটা কেউ করবে না। এ কারণেই এখন
এখনো পর্যন্ত যে রিকভারিটা পসিবল হয়নি তার কারণটা হচ্ছে, রিকভারিটা বলতে আমরা যেগুলো ব্যবহার করছি সেখান থেকে যা যা আছে সেগুলোকে আবার রিকভার করে ফেলা, হ্যাঁ, রিসাইক্লেবল। এটা যে হয়নি তার কারণটা কি? তার কারণটা মূলত হচ্ছে যে এটা এখনো পর্যন্ত লাভজনক নয়। লাভের জন্যই তো উৎপাদন। যদি লাভের জন্য উৎপাদন হয় তাহলে এটা করব কেন? সে কারণেই হয়নি। ফলে এটা যদি আ সরকারের পক্ষ থেকে অ্যাজ এ পলিসি করেন তাহলে আজকের দিনে হতে পারে। অথবা যখন উৎপাদন ব্যবস্থাটা এমন হবে যে মানুষের স্বার্থে তখন স্বাভাবিকভাবেই সেটা হবে। দেখুন আমরা অনেক কিছু ফেলে এসেছি। যেটা আগে ভালো প্র্যাকটিস ছিল। ধরে নিন আগেকার দিনে আমরা জিনিসপত্র ঠোঙায় কিনে আনতাম। খবরের কাগজের ঠোঙা। আমরা ছোট, ছোট জিনিসপত্র যেগুলো মুদির দোকান থেকে কিনতে যেতাম খবরের কাগজের ঠোঙায় দিত। আজকালকার খবরের কাগজের ঠোঙা প্রায় উঠেই গেছে। এতে তো খবরের কাগজটা যে ব্যবহার হতো, পড়ে ফেলার পরে সেটাও যে একটা ব্যবহার ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। যে লোকগুলি খবরের কাগজ থেকে ঠোঙা তৈরি করে জীবিকা নির্বাহ করতেন তাদেরও জীবিকাটা বন্ধ হয়ে গেছে। জায়গায় এসেছে হচ্ছে প্লাস্টিকের ঠোঙা। আর প্লাস্টিকের ঠোঙা ব্যবহার করে লোকে সেই বর্জ্য পদার্থের ডাঁইতে ফেলে দেয় এবং চিরকালের জন্য সেটা সেখানে থেকে যাবে কারণ সেটা বায়োডিগ্রেডেবল নয়। অর্থাৎ আমাদের ধীরে, ধীরে কিন্তু আবার এই যে পুরনো প্র্যাকটিসগুলো ছিল সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। এই প্র্যাকটিসগুলোকে ফিরিয়ে আনাটা কিন্তু পুরনো দিনে ফিরে যাওয়ার নয়। এটা কিন্তু আজকে আমাদের প্রয়োজন আছে। আ একজন প্রশ্ন করেছেন, কাগজ শিল্পে বিপুল পরিমাণে গাছ ব্যবহার সম্পর্কে কি পদক্ষেপ নেওয়া হয়? কাগজ তো আমাদের নিত্যদিনের অত্যন্ত জরুরি। হ্যাঁ, কাগজ নিত্যদিনের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু কাগজও রিসাইকেল করা যায়। অর্থাৎ যে কাগজ আজকে আমি ব্যবহার করলাম কালকে সেটা ঠোঙা হতে পারে। অর্থাৎ ঠোঙা তৈরি করার জন্য আলাদা করে গাছ কাটার প্রয়োজন নাও হতে পারে। আজকে যে কাগজটা ব্যবহার করলাম কালকে সেখান থেকে টিস্যু পেপার তৈরি হতে পারে। ফলে টিস্যু পেপার থেকে গাছ টিস্যু পেপার তৈরির জন্য গাছ নতুন করে কাটার প্রয়োজন নাও হতে পারে। যদি এইভাবে আমরা জিনিসটাকে দেখি তাহলে কিন্তু এই পরিবেশ ধ্বংসটাকে আমরা আটকাতে পারি। হ্যাঁ, ট্রু আমাদের কাগজ লাগে, পড়াশোনা করতে কাগজ লাগে। ফলে কাগজ তৈরি করার জন্য গাছ কাটতে হয়। কিন্তু সেটা যদি আমরা সোশ্যাল ফরেস্ট্রির মতো করে করি। অর্থাৎ কিছু জমিকে গাছ তৈরি করার জন্যে, কাঠ তৈরি করার জন্যেই আমি চিহ্নিত রাখলাম। সেখানে সারা বছরই এটা জঙ্গলের মতোই থাকবে। কিন্তু সেখানে উদ্দেশ্যটা হচ্ছে গাছটা যখন বড় হয়ে যাবে সেটা থেকে আমরা কেটে দেবো, আবার ওখানে একটা গাছ লাগিয়ে দেবো। ফলে এইভাবে যদি আমরা ফরেস্ট্রি করে তৈরি করি তাহলে কিন্তু আমরা যেটুকু প্রয়োজন আমাদের কাগজ, প্রকৃত প্রয়োজন, সেটাকে তৈরি করা আমাদের পক্ষে সম্ভব। আ পঙ্গপালের কোয়েশ্চেনটা আ পঙ্গপালের ব্যাপারটা ঠিক আমার জানা নেই। মানে পঙ্গপাল দীর্ঘকাল ধরেই আসতো। তারা আছে, পরিবেশে আছে। ফলে কখনো, কখনো তারা আসে সেটা নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশেষ জানি না। ফলে এটা নিয়ে আমি আলোচনা করতে পারব না। যারা পরিবেশ আন্দোলন করবেন তাদের কি কোনো দর্শন ও আদর্শ অনুসরণ করা দরকার? আ আমি যে কথাগুলি বললাম সেগুলোর মধ্যেও কিন্তু কিছু দর্শন, কিছু আদর্শ রয়েছে। আ এইটা কিন্তু মিনিমামটা। তার বাইরে যদি কেউ পড়াশোনা করে অ্যাডিশনালি কিছু নিতে চান, অবশ্যই নেবেন। কিন্তু এইটুকুকে যদি আমরা না বুঝি তাহলে কিন্তু পরিবেশ আন্দোলন সম্ভব হবে না। একজন প্রশ্ন করেছেন, প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে আমাদের কি, কি পদক্ষেপ প্রয়োজনীয়? প্রথমত প্লাস্টিক আমরা যেখানে, যেখানে ব্যবহার করি, সেখানে, সেখানে সত্যি, সত্যি প্রয়োজন কিনা এটা চিন্তা করে দেখব। তেল, শ্যাম্পু সত্যি, সত্যি আমাদের পাউচ এতে ব্যবহার করার প্রয়োজন কি? নাকি আমরা একটা শিশিতে করে কিনে আনতে পারি এবং সেটা ব্যবহার করতে পারি? আমরা দুধ আগেকার দিনে শিশিতে করে আসতো, বোতলে করে আসতো, দুধের বোতল। হরিণঘাটার দুধ আমাদের ছোটবেলায় আমরা আনতে যেতাম। এখন কেউ ওইভাবে নেয় না। এখন নেয় সব পাউচে আসে। সত্যি, সত্যি সেটার প্রয়োজন কি? যেটা ফলের রস, সেগুলো দেখবেন একটা চৌকো মতন একটা পাউচের মধ্যে আসে, যেটা ফলের রস লোকে খান একটা স্ট্র গুঁজে। সত্যি সেটার প্রয়োজন কি? এর থেকে তো অনেক সহজে আমরা সেই ফলের রস বিতরণ করতে পারতাম। ফলে যেখানে, যেখানে আমরা ব্যবহার করছি প্লাস্টিক যেটা সত্যি, সত্যি প্রয়োজন নয়, যেরকম ক্যারি ব্যাগ।
সমস্ত কিছুর জন্য ক্যারি ব্যাগ কেন আমাদের প্রয়োজন হবে? আমরা কি তাটা থলে নিয়ে বাজারে যেতে পারি না? না সেটুকু আমার কনভিনিয়েন্স দরকার যে আমি হাত দোলাতে, দোলাতে যাবো। কোনো ব্যাগ নিয়ে যাব না এবং যে দোকানি তাকে বলব তুমি একটা ব্যাগ দাও। কেন? এগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া প্লাস্টিককে কিন্তু রিসাইকেল করা সম্ভব। প্লাস্টিক যে বোতল যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলোকে রিসাইকেল করা সম্ভব। প্লাস্টিকের ব্যাগ রিসাইকেল করা সম্ভব। যদি সেইভাবেই একটা আলাদা ওয়েস্ট বাস্কেটে আমরা জমা দিই। অর্থাৎ প্লাস্টিকের জিনিসগুলো আলাদা জায়গায় জমা দিলাম। যেগুলো বায়োডিগ্রেডেবল, কলার খোসা-টোসা জাতীয় জিনিসপত্র সেগুলো আলাদা জায়গায় জমা দিলাম এবং যেটা মেটাল, ধাতু সেটা আলাদা জায়গায় জমা দিলাম। এইভাবে যদি আমরা প্রত্যেক বাড়িতে আলাদা, আলাদা বিনে রাখি এবং সরকার থেকে যদি সেইভাবেই সংগ্রহ করে নিয়ে যান তাহলে কিন্তু এই প্লাস্টিকটাকে রিসাইকেল করা সম্ভব। যেটা সম্ভব নয় সেটা হচ্ছে যে দ্বিতীয়বার ওটাকে জলের বোতল হিসেবে ব্যবহার করা সম্ভব নয়। অন্য কিছুভাবে ব্যবহার করা সম্ভব। ফলে দ্বিতীয়বার জলের বোতল হিসেবে ব্যবহার করলে ক্ষতিকর হয়ে যায়। ফলে ওই ব্যবহারটা আমি বলব না। কিন্তু অন্যভাবে সেটাকে ব্যবহার করা সম্ভব, রিসাইকেল করা সম্ভব। কোনো দেশে এই প্লাস্টিকটাকে সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়। যেমন সিঙ্গাপুরে। পুরো প্লাস্টিকটাকে জ্বালিয়ে দিয়ে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করে ফেলে। ফলে সেটা সম্ভব। সেক্ষেত্রে প্লাস্টিকটা আর প্রকৃতিতে থেকে যায় না। ফলে সেভাবেও জিনিসটাকে ডিস্ট্রয় করা সম্ভব যদি আমরা সেটাকে রিকভার করতে না পারি। একজন বলছেন যে আমি নিউজ পেপারে পড়েছি খবরের কাগজ ব্যবহার করা শরীরের জন্য ভালো নয়। এটা কি ঠিক? একটা কথা ঠিক যে আগেকার দিনে খবরের কাগজে ছাপা হতো সীসের তৈরি ছাপে। দিনে ছাপা হতো। সীসের তৈরি ওই কি বলবো ব্লক প্রিন্টিং ছাপা হতো। ব্লকগুলো থাকতো সীসের তৈরি। আজকাল সেভাবে হয় না। আজকাল সম্পূর্ণ অন্য পদ্ধতিতে ছাপা হয় এবং সেই অন্য পদ্ধতিতে যদি আমরা যে কালিটা ব্যবহার করি সেটা শরীরের পক্ষে ক্ষতিকর না হয় তাহলে কিন্তু সেটা ব্যবহার করা যায়। যেটা উচিত না সেটা হচ্ছে কোনো ভিজে জিনিস, খাওয়ার জন্য কোনো ভিজে জিনিস সেটা ওই খবরের কাগজে ঠোঁয়ায় নেওয়া। ধরে নিন আপনি যখন শশা কিনছেন, কাটা শশা কিংবা পেয়ারা কিনছেন, কাটা পেয়ারা, তখন দেখবেন অনেক সময় খবরের কাগজে মোড়কে দেয়। এটা উচিত না। সেটাকে কলাপাতা কিংবা ওই জাতীয় কোনো একটা মোড়কে দেওয়াটা উচিত। হ্যাঁ? কেননা সেইটাতে ভিজে অবস্থায় যদি আপনি নেন তাহলে ওটার মধ্যে যে খবরের কাগজের মধ্যে যা লেগে আছে সেগুলো ওই খাদ্যদ্রব্যে চলে আসার সম্ভাবনা আছে। একজন প্রশ্ন করছেন অল্প ব্যয় সৌরশক্তি প্রত্যেক গৃহে ব্যবহারের কি কোনো উপায় আছে? হ্যাঁ, আছে। কারণ সৌরশক্তি সোলার ফটোভোল্টাইকের কথা বলছেন। সোলার ফটোভোল্টাইকে সৌরশক্তি থেকে একেবারে ডাইরেক্টলি বিদ্যুৎ তৈরি হয়। সেই বিদ্যুৎটা ডিসি ভোল্টেজ, আমাদের বাড়িতে থাকে এসি ভোল্টেজ, কিন্তু বেশিরভাগ অ্যাপ্লায়েন্সে সেই এসিটাকে ডিসি করে তারপর ব্যবহার করা হয়। এই কম্পিউটার যেটার উপর আমি কথা বলছি সেটা কম্পিউটারের দেশে গোঁজা হচ্ছে কিন্তু একটা এসি ভোল্টেজ বটে, কিন্তু ওর মধ্যে একটা কনভার্টার আছে যেটা ডিসি করে নি তবে সেটা ব্যবহার করছে। আপনার টিভিটা চলছে আলটিমেটলি ডিসিতে, এসিতে নয়। কম্পিউটারটা চলছে আলটিমেটলি ডিসিতে, এসিতে নয়। ফলে এটা সম্ভব যে একেবারে প্রত্যক্ষভাবেই সেই ওটাকে ব্যবহার করা, যে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেটাকে ব্যবহার করা, আর নয়তো সেটাকে এসিতে কনভার্ট করে নিয়ে সিম্পলি আমাদের যে লাইন আছে সেটার সঙ্গে সেটাতে ওই বিদ্যুৎটাকে দিয়ে দেওয়া, যাতে আমরা যেটা ব্যবহার করছি তার একটা অংশ হচ্ছে ওই সূর্য থেকে তৈরি হওয়া বিদ্যুৎ। এটা সম্ভব। এখন সরকার থেকে একটা সাবসিডিও আছে, ফলে অনেক কম খরচে এটা তৈরি করা সম্ভব। প্লাস্টিকের বোতলে দীর্ঘদিন জল খাওয়া কতটা বিপজ্জনক? হ্যাঁ, বিপজ্জনক। কারণ প্লাস্টিকের বোতল এর থেকে প্লাস্টিক তো একটা আর্টিফিশিয়াল জিনিস, তার মধ্যে অনেক কিছু মেশানো থাকে, মিশে থাকে আর কি। সেই মিশে থাকা জিনিসগুলো আস্তে আস্তে জলে মিশতে থাকে। ফলে প্রথমবার ব্যবহারটা যারা বিজ্ঞানী তারা বলেন যে প্রথমবার ব্যবহারটা চলতে পারে, কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার এটা উচিত নয়। এবং সেই প্লাস্টিকটাকে রিসাইকেল করে আরেকবার জলের বোতল হিসেবে একেবারেই উচিত নয়। পরিবেশ বাঁচাতে একজন ব্যক্তির ভূমিকার তাৎপর্য কি?
আরেকটা প্রশ্ন হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং এর কি কি উপায় আমরা নিতে পারি কম খরচের মধ্যে? বেশ, জল আমাদের প্রয়োজন এবং এই জল আমাদের কাছে নিয়ে আসার জন্যে অনেক খরচ হয়, বিদ্যুৎও খরচ হয় এবং সেই জল পরিস্রাবন করার জন্যও সেখানে অনেক খরচ হয় এবং সকলের কাছে তা সত্ত্বেও আমরা পৌঁছাতে পারি না। আমরা যদি যে বিদ্যুৎটা আমরা তৈরি করছি, যে জলটা আমরা পাচ্ছি স্বাভাবিকভাবে, আমাদের ছাদে যে জলটা এসে পড়ছে বৃষ্টি থেকে, যদি আমরা সেখান থেকে একটা নলের মাধ্যমে এসে এখন কি সেটা নর্দমায় ফেলে দিই, সেটা না করে যদি একটা ভূগর্ভস্থ চেম্বারে আমরা সেটাকে জমা করি, তাহলে কিন্তু এটা যখন আমাদের জল প্রয়োজন তখন কিন্তু সেই জলটা আমরা ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং। মানে যখন জল আসছে বৃষ্টির মাধ্যমে, সেটাকে আমরা বেরিয়ে নালায় পড়ে বয়ে যেতে দেবো না, আমরা সেটাকে জমা করে রাখবো কোনো একটা চেম্বারে এবং তারপরে যখন প্রয়োজন সেটাকে ব্যবহার করবো। এই জলটা কিন্তু সেফ জল, কারণ বৃষ্টি থেকে এসেছে। EIA 2020 সম্পর্কে আপনাদের বক্তব্য বলুন। EIA হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা যে কোনো একটা প্রজেক্ট প্রজেক্ট মানে হচ্ছে কোনো একটা ইন্ডাস্ট্রি যখন কেউ করছে, কোনো একটা রাস্তা যখন কেউ তৈরি করছে, কোনো একটা হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট যখন বসানো হচ্ছে, তখন তার একটা পরিবেশ দপ্তরের কাছ থেকে একটা ছাড়পত্র, এটার জন্যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেস করতে হয়। এর আগে এই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের যে নোটিফিকেশন ছিল, বর্তমানে এখন একটা এক্সারসাইজ চলছে সেটাকে পরিবর্তন করার, এবং সেই পরিবর্তন করে তারা এখন পর্যন্ত যে ডকুমেন্টটা ছেড়েছেন, যার উপর এখন আমরা আমাদের অভিমত দিতে পারি, যদিও সেই অভিমত কেউ পড়বেন কিনা, সেটাকে অ্যাকাউন্টে নেবেন কিনা এটা আমরা জানি না। যেটা তারা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে অনেক কিছুর জন্য আগে একটা বিবেচনা এবং স্টাডি করার পরেই ছাড়পত্র দেওয়া হতো। তার কোনো ইম্প্যাক্ট হবে কিনা এটাকে প্রথমে স্টাডি করতে হতো। যিনি এটা করতে যাচ্ছেন তাকে বলতে হতো যে এর দ্বারা এইগুলো ক্ষতি হবে, কিন্তু এইগুলো আমাদের লাভ হবে, লাভটা ক্ষতির থেকে বেশি, সুতরাং আমরা এটা করতে অনুমতি দেওয়া হোক। এখন যেটা তারা করতে চলেছেন সেটা হচ্ছে এর মধ্যে অনেকগুলো ইন্ডাস্ট্রি, অনেক ধরনের কর্মকাণ্ডে কিন্তু আর কোনো ছাড়পত্র লাগবে না। তার মধ্যে একটা হচ্ছে বিল্ডিং তৈরি করা। আপনারা বিল্ডিং তৈরি করতে পারেন এবং তার জন্য কোনো ছাড়পত্র লাগবে না। এরকম অনেক কিছু আছে, আমি সবকটা মনে নেই এক্ষুনি যে কোনটাতে আছে, কিন্তু অনেকগুলো ক্ষেত্রে এখন আর ছাড়পত্র লাগবে না। এই যে ছাড়পত্র লাগবে না, এইটা কিন্তু একটু সমস্যা সংকুল, কেননা এর মধ্যে অনেকগুলোই আছে যেখানে আসলে পরিবেশ বিঘ্নিত হয়, ফলে সেটা আমাদের একটু চিন্তার মধ্যে থাকা দরকার ছিল, এখনো আছে। সৌরশক্তি খুবই সহজলভ্য ও সরকারের অধীনে, এর জন্য আলাদা করে প্রচারের জন্য দপ্তর আছে। তা সত্ত্বেও সৌরশক্তির ব্যবহারে আমাদের দেশে কেন ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে না? সৌরশক্তি অ্যাকচুয়ালি ব্যাপকভাবে প্রচলন হওয়া সম্ভব, অন্যান্য অনেক দেশে হয়েছে। যেসব দেশে সৌরশক্তি আসলে কম পাওয়া যায়, ধরে নিন জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড, এসব দেশে আসলে সৌরশক্তি খুব কম পড়ে, কারণ এটা অনেকটা উত্তর দিকে, ফলে ঠান্ডা দেশ। কিন্তু আমাদের দেশে অনেক বেশি সৌরশক্তি আছে। এই যে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, বীরভূম জেলার বিস্তীর্ণ রাঁড় জমি আছে যেখানে কোনো চাষবাস হতে পারে না, সেসব জায়গায় কিন্তু সৌরশক্তির দ্বারা বিদ্যুৎ তৈরি করা সম্ভব, প্রত্যেকের বাড়ির ছাদে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। ফলে এগুলো দিয়ে আমরা কিন্তু অনেক পরিবেশ বাঁচাতে পারি। তাহলে যদি আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি এইভাবে, তাহলে কিন্তু কোনো একটা পাওয়ার প্ল্যান্ট বসিয়ে বিদ্যুৎ তৈরি করার, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করার, অথবা হাইড্রোইলেকট্রিক সোর্স থেকে বিদ্যুৎ তৈরি করার প্রয়োজনটা কমবে। গ্রিন হাউস গ্যাসের নির্গমন বন্ধ করা যায় কিভাবে? এটা একজন প্রশ্ন করেছেন। এটা আসলে
হ্যালো 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 গ্রিনহাউস গ্যাসের নির্গমন বন্ধ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মূলত গ্রিনহাউস গ্যাস কোনটা? গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, এই জাতীয় কিছু জিনিস। সেগুলোর প্রোডাকশন বন্ধ করতে হবে। এখন সেটা কি করে করব? যেটা আমরা সাইকেল চালাতে পারতাম, সেটা যদি আমরা নিজে একটা মোটরসাইকেল চালাই, তাহলে তার দ্বারা কিন্তু আমরা গ্রিনহাউস গ্যাস তৈরি করি। আমরা যদি অনেকে মিলে একটা বাসে চড়তে পারতাম, কিন্তু একজন এক একটা করে গাড়িতে চড়ি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পেট্রোল পড়ে এবং গ্রিনহাউস গ্যাস তৈরি হয়। অর্থাৎ বলো 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 পারতাম, তাহলে আমরা এটা যদি ওইগুলোকে কমাতে পারি, ওই সমস্ত তাহলে আমরা গ্রিনহাউস গ্যাস কম করতে পারবো। মূলত এটাই। আচ্ছা, আমি জানি না, ওখানে রাধাকান্ত বারবার ফোন করছেন, উনি বোধহয় আমাকে এবার শেষ করতে বলছেন। আমি জানি না, একবারও ফোনটাতে অ্যাকচুয়ালি পেলাম না ওনাকে। ফলে আমি এবার শেষ করছি আজকে আলোচনা।